হেরে গলা লোকটার। আমি বলছি মরে ভূত হয়ে গেছে লোকটা। হয় মরেছে, নয়তো এই এলাকা ছেড়ে চলে গেছে। ব্রিটকে কেউ এখানে আক্রমণ করেছিল, বলল বুশ লন্ডি। তবে আমার ধারণা যাকে আমরা খুঁজছি কাজটা তার নয়। কিন্তু তাতে কি যায় আসে? রাঞ্চে ফিরলেই বেড়া দেয়া আর গরু ব্যান্ডিংয়ের কাজে আমাদের লাগিয়ে দেবে লেনি। এই যে বাইরে ঘুরে বেড়াচ্ছি, এটা অনেক বেশি আনন্দের। দলে কালেন ছাড়াও রেটও আছে। আড়াল থেকে দেখল বেনন। পোড়ামুখো আরেকজনকেও চিনতে পারল। লোকটার মাথায় অদক্ষ হাতে তৈরি ব্যান্ডেজ, তার উপর হালকা করে হ্যাট চাপিয়েছে। এ হচ্ছে সেই তস্কর যে ওর ঘোড়া চুরি করে ভাগছিল। টিলা ঘুরে লোকগুলোর পেছনে চলে এলো বেনন। ঘোড়া বেঁধে রেখে গাছের ফাঁক দিয়ে এগোলো রাসলারদের ক্যাম্পের দিকে। দু চারটা বাক্য কানে এসেছে ওর, আরও শোনা দরকার। তবে তার চেয়েও বেশি দরকার ওর রাসলারদের একটা ঘোড়া। লোকগুলো যেখানে আয়েশ করে জমিয়ে আড্ডা দিচ্ছে তার চেয়ে 20 গজ দূরে খানিক নিচে ঝোপঝাড়ের ভেতরে বেঁধে রেখেছে ঘোড়াগুলো। একটা বেননের পছন্দ হয়ে গেল, কিন্তু আরেকবার চিন্তা করে ধূসর রঙের একটা ঘোড়া বাছল ও। বেটা দূর থেকে ওর শরেলের মতো লাগবে, মনোযোগ আকর্ষণ করতে পারে। রাশটি যতক্ষণ আহত ততক্ষণে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। গভীর মনোযোগে লোক চারজনকে দেখল বেনন। চেহারা দেখে পরিষ্কার বোঝা যায় নিচু মনের বদমাশ লোকেরা। পিঠে ছুরি বসাতে বাঁধবে না কারো। প্রত্যেকেই তাদের 6 গান উরুর সঙ্গে নিচু করে বেঁধেছে। প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করতেও জানে। লেনি আর্থার যদি রাসলিংয়ের কাজে এদের লাগিয়ে থাকে তাহলে ঠিক লোকই বেঁচেছে। সহজে হার মানার লোক নয় এরা। বিনা লড়াইয়ে পরাজয় মানবে না। কিছুক্ষণ কথা বলল না কেউ। বুসলন্ডি সম্বেরোর উপরে মাথা রেখে আরাম করে শুয়ে পড়েছে পাতার নরম বিছানায়। সিগারেটে কষে টান দিয়ে নীল আকাশ আর অলস ভেসে যাওয়া মেঘের দিকে তাকালো। বস বলেছে আমাদের কয়েকজনকে নিয়ে আজকে টাসকোটালে যাবে। আমাকে না নিলে বাঁচি। সারা মাসে মাত্র আজকে একটু বিশ্রামের সুযোগ পেলাম। মদ খেতে যেতে পারি আমি, বলল কালেন। ভালো লাগছে না ঘোড়া দাবড়াতে, গলা একেবারে শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে গাছগাছালির ফাঁক দিয়ে সতর্ক পায়ে ঘোড়াগুলোর কাছে চলে এলো বেনন। এবার এগোলো অতি ধীরে। ধূসর ঘোড়াটার দড়ি এখন ওর হাতের নাগালে। চট করে মুখ তুলল ঘোড়াটা। সঙ্গে সঙ্গে বিড়বিড় করে আদুরে গলায় কথা বলতে শুরু করলো বেনন। ঘোড়াটাকে ভাই চাচা কিছু বলতে বাকি রাখছে না। কৌতূহলী দৃষ্টিতে বেননকে খানিকক্ষণ দেখে কাছে সরে এলো ধূসর ঘোড়া। ওটার কাঁধে আঁচড় কাটল বেনন, বুকে হাত বুলিয়ে দিল। আরাম পাচ্ছে ঘোড়াটা, নিষ্পলক তাকিয়ে আছে। সাবধানে দড়ি খুলে শামুকের গতিতে ওটাকে নিয়ে জঙ্গলে ঢুকলো বেনন। বেঁধে রেখে ফিরে এলো আবার। অন্য ঘোড়াগুলোর দড়ি খুলে দিল। সরে পড়ার জন্য বোধহয় ঘোড়াগুলো তৈরি হয়েই ছিল। আস্তে ধীরে নিজেদের পছন্দ করা পথে রওনা হয়ে গেল ওগুলো। অ্যাপালুসায় উঠে ধূসরটার দড়ি ধরে এগিয়ে চলল বেনন। ইচ্ছে করেই টেইলে উঠে এলো। ওর ট্রাক মিশিয়ে দিল অন্যগুলোর সঙ্গে। এবার সরে এলো পথ থেকে। বেছে বেছে পাথুরে জমির উপর দিয়ে যাচ্ছে এখন। 8 মাইল পেছনে লোকগুলোকে ফেলে আসার আগে থামল না। এভাবে কয়েক মাইল এগোনোর পরে জঙ্গলে ঢুকলো। গাছের ফাঁকে পথ করে নিয়ে ফিরে চলল ক্যানিয়নটার দিকে। বার কয়েক হঠাৎ বাঁক নিল, ঘুরে ঘুরে সরে গেল টিলার রাজ্যের দিকে। সন্ধে হয় হয় এমন সময়ে ক্যানিয়নে পৌঁছলো ও।
ওকে দেখে হাসলো রাষ্টি। বলল, আসতে দেখেছি তোমাকে, সঙ্গে ঘোড়াও এনেছো দেখছি। ঘোড়াই তো আনবো, গোমরা মুখে বলল বেনন। কি আশা করেছিলে, গরু নিয়ে আসবো? অবশ্য গরু আনলেই চড়তে সুবিধে হতো তোমার। হো, ধমক দিল রাষ্টি। যে কোনো কিছুর উপর স্যাডল চাপিয়ে দাও না, রাইড করে দেখিয়ে দেব কেমন আরোহী আমি। ভুলে যেও না, বুনো ঘোড়ার পিঠ থেকে কয়েকবার মাটিতে চুমো খেতে দেখেছি তোমাকে আমি, কোনোবারই স্ব ইচ্ছায় নয়। বাজে কথা বাদ দাও, গম্ভীর চেহারা করল বেনন। প্রসঙ্গ পাল্টে ফেলল। কি মনে হয়, স্যাডলে উঠিয়ে দিলে বসে থাকতে পারবে? নিশ্চয়। হামাগুড়ি দিয়ে এগোলো রাষ্টি। একবার শুধু হাতে স্যাডলটা ধরিয়ে দাও, নিজে উঠে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। ঘোড়ার লাথি খেয়ে মরো আর কি। শুনল না রাষ্টি। ইশিরাপ আঁকড়ে ধরে শরীরটা টেনে তুলল স্যাডলে। বসবার পর মুচকি হেসে বলল, একটা সময় মনে হয়েছিল জীবনে আর কখনো ঘোড়ায় চড়তে পারবো না, ওরা আমাকে ঠিকই মেরে ফেলবে। চলো তাহলে। অ্যাপালুসা নিয়ে আগে আগে চলল বেনন। দুজনেই সতর্ক, ঘোড়ার খুরের চিহ্ন রেখে যাচ্ছে না। ক্যানিয়নের সামনের জঙ্গল থেকে বেরিয়ে উত্তরের পাহাড়ের দিকে এগোলো ওরা। সময় যত বেশিই লাগুক, যত পথে বাড়তি যেতে হোক, কোনো ঝুঁকি নিতে বেনন রাজি নয়। আপাতত লড়াই করবার অবস্থায় নেই রাষ্টি। বন্ধুর দিকে তাকালো বেনন। লেনি আর্থারের ব্যাপারে কতটা জানো তুমি, বুড়ো গাধা? জাড যা বলেছে তার বেশি কিছু না। লোকটা 4 বছর আগে এখানে এসেছে, সঙ্গে ছিল দুজন রাইডার। ছোট একপাল গরু কেনে নগদ টাকায়। যে বিক্রি করেছিল সে লোকটা বিক্রির পরপরই শহর ছাড়ে। 1 বছর পরে তার দেহাবশিষ্ট পাওয়া যায় ব্রানোয়ের কাছে। কঙ্কাল আর কয়েক টুকরো কাপড় ছাড়া আর কিছু পাওয়া যায়নি। বুট জুতো আর লেদার জ্যাকেটের কয়েকটা চিঠির মাধ্যমে লোকটাকে চেনা যায়। তখনই কেউ ব্যাপারটার তাৎপর্য বোঝেনি, যারও সন্দেহ করেনি কিছু। তবে পরে ওর সন্দেহ হয় রানসারকে হয়তো অনুসরণ করা হয়েছিল, পরে মেরে ফেলা হয়। রানচিং শুরু করলো লেনি আর্থার। প্রথম বছরে শহরে প্রায় যায়নি বললেই চলে। শহরে যেত শুধু রসদের জন্য, তাও এমন ব্যবহার করতো যেন স্মিতভাষী শান্তিপ্রিয় এক রানচার সে। তারপর কঠোর চেহারার 2 গানম্যান শহরে এসে তার খোঁজ করল। সবাই ভেবেছিল লেনিকে তারা খুন করতে এসেছে, কিন্তু তা নয়। লেনির ওখানে কাজ নিল তারা। দুজনের একজন গ্রাট, সে এখনও আর্থারের চাকরি করছে। অন্যজন কালেন। লেনি আর্থারের খাতির হয়ে গিয়েছিল দুর্ধর্ষ স্প্রিঙ্গার আউটফিটের সঙ্গে। তবে গ্রাট আসার আগে ঝামেলা শুরু হয়নি। এবার রানচাররা টের পেল তাদের গরু চুরি যাচ্ছে। অনেক কথাই রটতে শুরু করলো। কারো কারো সন্দেহ লেনি আর্থারকে। এরপর লেনি আর্থার জানালো যে তার গরুও চুরি হচ্ছে। শুধু বলেই ক্ষান্ত হলো না, শেরিফের কাছে সে এ ব্যাপারে অভিযোগও করল। তদন্ত শুরু করলো শেরিফ, কিন্তু গরু চুরি ততদিনে বন্ধ হয়ে গেছে। হাল ছেড়ে দিল শেরিফ। তার পরপরই 3F রান্স টের পেল তাদের অনেক গরু গায়েব হয়ে গেছে। বক্স 4 ব্যান্ডটা কালো একটা চৌকো দাগ, পাশে 4 লেখা। বক্সের আকৃতিটা এমনই যে আর সব ব্যান্ডিং ঢেকে দিতে পারে, বলল বেনন। অন্য সব রাঞ্চের কী হাল? গরু হারাচ্ছে তারাও। বেন নামের এক রাঞ্চার একথা বলতে শুরু করেছিল। এমনকি গ্রাটের উপস্থিতিতে মিটিংয়েও একথা বলে সে। গ্রাট প্রতিবাদ করে, বলে যে লেনি আর্থারের আউটফিটকে
যদি চোর বলবার চেষ্টা করা হয় তাহলে বলতেই হয় যে বেন একটা মিথ্যাবাদী। তারপর বেন সিক্সকানের দিকে হাত বাড়ালো। মনে হয় ওর ইচ্ছে ছিল না শোনা কথা, কিন্তু বেন বলে যে সে শুধু সম্ভাবনার কথা বলছে। গ্রাট তাকে আবারও মিথ্যেবাদী বলে অভিহিত করে। এরপর সিক্সগানের দিকে হাত না বাড়িয়ে বেনের কোনো উপায় ছিল না। অস্ত্রটা বেরও করতে পারেনি সে। গ্রাট তার কপাল ফুটো করে দেয়। তারপর থেকে কেউ লেনি আর্থারের বিরুদ্ধে মুখ খুলছে না, এই তো? হ্যাঁ, লেনি আর্থার এমন কোনো কাজ করছে না যে তাকে সন্দেহ করা যায়। দুই একজন ছাড়া বাকিরা মনে করে সে সৎ একজন রানচার। যারা সন্দেহ করে তারাও লেনের রানসের ধারে কাছে যায় না, আর চোর বলবার তো প্রশ্নই ওঠে না। 4. অখুশি হওয়ার কোনো কারণ ঘটেনি লেনি আর্থারের। রীতিমতো তৃপ্তি বোধ করছে সে। গত 7 মাসের রাসলিংয়ে তার লোকেরা আশপাশের রাঞ্চগুলো থেকে 1000-এরও বেশি গরু সরিয়েছে। 1000-এর মধ্যে 50টা বাদে আর সব গরু ইতিমধ্যেই পাচার হয়ে গেছে তার উত্তর ক্যালিফোর্নিয়ার রাঞ্চে। মাত্র 6 জন পাঞ্চার রাসলিং করছে, কাজেই তাদের লাভের ভাগ খুব কমই দিতে হয়েছে। 6 জনের একজনও জানে না গরুগুলো সে কিভাবে এবং কোথায় সরিয়েছে। টেইলের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর অপরিচিত পাঞ্চাররা গরুর দায়িত্ব বুঝে নেয়। শুধু এখানেই সতর্কতার শেষ নয়। এরপর তারা গরু নিয়ে প্রথমে উত্তরে যায়, তারপর যায় পশ্চিমে। মাত্র একটা পালের চিহ্নই চোখে পড়েছিল রাষ্ট্রীয় ফেরিসের। গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল নগদ টাকায় বিক্রির জন্য। যাচ্ছিল পশ্চিম মন্টানার মাইনিং ক্যাম্পে। ওগুলো বিক্রির বেশিরভাগ টাকাই গেছে 6 রাইডারের ভাগে। তাতে কিছু যায় আসে না, নিজের লাভ ঠিকই বোঝে সে। বারান্দায় গদিমোড়া চামড়ার দামি আরামদায়ক চেয়ারে বসে পরিস্থিতি উল্টে পাল্টে দেখছে লেনি আর্থার। ভাঙা পা নিয়ে পড়ে আছে জাড ব্রুস, তবে সেরে উঠবে শীঘ্রই। বড় ধরনের গরু সরানোর কাজে যদি হাত দিতে হয় তাহলে এখনই উপযুক্ত সময়। রাষ্ট্রীয় ফেরিস নামের উটকো ঝামেলাটা দূর হয়েছে, একমাত্র সেই যা জানার জানত। সে দূর হওয়ায় লোকে ধারণা করবে যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই এলাকা ছেড়ে চলে গেছে লোকটা। মনটা ফুরফুর করছে আর্থারের। সহজে নির্বিঘ্নে কারো সন্দেহের উদ্বেগ না করেই সমস্ত কাজ সারা যাচ্ছে। গ্রাটের হাতে বেন নরম্যান মারা যাওয়ায় সামান্য কথা চালাচালি শুরু হয়েছিল, কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে ন্যায্য লড়াইয়ে বেন নরম্যান মারা পড়েছে। গ্রাটকে সবাই লড়াকু লোক বলে মনে করলেও সন্দেহও করছে না কেউ। মাঝে মাঝে সামান্য কিছু গরু চুরি যাচ্ছে, নিজেই শেরিফকে অভিযোগ জানাচ্ছে সে। আবার এ কথাও বলছে হয়তো পানির অভাবে গরু মারা পড়ছে, অথবা দূরে চলে গেছে বা হিংস্র বুনো জন্তুর পেটে যাচ্ছে। দীর্ঘদেহী লোক লেনি আর্থার, সামান্য কুঁজো, সরু কাঁধ দুটো গোলাকার, চেহারাটা লম্বাটে আর বিষণ্ণ। বিরাট নাকটার দুপাশে কাছাকাছি বসানো কুতকুতে ছোট ছোট চোখ, চোখে বরফ শীতল দৃষ্টি। চওড়া চোয়াল দেখতে বিদঘুটে লাগে। গায়ের রং রোদে পোড়া স্যাডলের চামড়ার মতো বাদামি। হাত দুটো অস্বাভাবিক লম্বা, মুঠোর হাড়গুলো বেরিয়ে আছে। এখন পাইপ টানছে সে আইস করে। দেখে তাকে শিক্ষিত লোক বলে মনে হোক তা হয়তো চায় না লেনি আর্থার, কিন্তু যথেষ্ট শিক্ষিত সে। জীবনের শুরুতে অনেক বড় কেউ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে জীবন পথে যাত্রা শুরু করেছিল। বিরাট বিরাট পরিকল্পনা ছিল তার, তবে সবসময়ই সেসব পরিকল্পনা ছিল ঝোপ বুঝে কোপ মেরে ফায়দা লুটে নেয়ার জন্য। আজ 40 বছর বয়সে মনটা তার তিক্ত হয়ে গেছে। সর্বক্ষণ দুনিয়াকে দোষ দিচ্ছে সে কাঙ্ক্ষিত বিরাট সাফল্য তার আসেনি বলে। ভুলেও কখনো সে ভাবে না নিজের দোষেই সে সাফল্য অর্জন করতে পারেনি। শুরুতেই বিরাট কিছু হওয়ার ইচ্ছে যাদের থাকে
তাদেরই একজন সে। কিন্তু বিরাট কিছু হওয়ার ক্ষেত্রে যে পরিশ্রম দেয়া জরুরি তা সে কখনো দিতে চায়নি। সব সময়েই তার মনে হয়েছে সৎ পথে উপরে উঠবার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। ২৬ বছর বয়সে প্রথম আইন ভাঙে সে। সঙ্গে ছিল দুজন হার্ড কেস। তারা তাকে বোঝায় একটা স্টেজ লুট করলে প্রচুর টাকা হাতে এসে যাবে। রাজি হয়ে যায় সে। তবে কাজে নেমে ভজকট পাকিয়ে ফেলেছিল। মাথার উপরে হাত তুলে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে নার্ভাস হয়ে গুলি করে মেরে ফেলে সে। সঙ্গীদের অবহেলা আর বিদ্রূপের মুখে সাংঘাতিক রেগে যায় সে। দুইজনের একজন যখন ক্যাম্প থেকে দূরে গেল তখন অন্য লোকটাকে সে পেছন থেকে খুন করে ফেলে। তারপর সমস্ত টাকা নিয়ে ভেগে যায়। মোট $600 ছিল তার কাছে। টাকাগুলো কাজে লাগিয়ে বড় কিছু করবার চেষ্টা করতে গিয়ে সবই খোয়ায় সে। পরবর্তী বছরগুলোয় সে স্টেজ ড্রাইভার, বাফেলো হান্টার, গরু ক্রেতা এবং রাসলারের কাজ করে। তখনও সে আশা ছেড়ে দেয়নি। অপেক্ষা করছিল তার যোগ্যতা দেখে কেউ বড় কোনো পদে তাকে নিয়োগ দেবে। হাতে আসবে প্রচুর টাকা। অথবা এমনও হতে পারে তাকে উত্তরাধিকারী ঠিক করে মারা পড়বে কোনো বিরাট বড়লোক। কিন্তু কিছুই তার আকাঙ্ক্ষা মতো হয়নি। ততদিনে অনেক শিখেছে সে দুনিয়া সম্বন্ধে। এবার সত্যি যৌক্তিক মন নিয়ে কাজে হাত দিল সে। ততদিনে কঠিন লোক হিসেবে তার নাম ছড়িয়ে গেছে। গানফাইটে কাল্ডওয়েল আর ডেনভারে দুজন লোক খুন করল সে। কিন্তু গুজব ছড়িয়ে গেল তার হাতে মারা পড়েছে অন্তত কয়েক ডজন গানম্যান। এরপর কপাল খুলল আর্থারের। এক পোকার খেলায় কয়েক হাজার ডলার জিতল সে। চলে এলো এখানে। ছোট একটা রাঞ্চ আর কিছু গরু কিনে ব্যবসা শুরু করলো। খুবই সাবধানে সতর্কতার সঙ্গে নিজের এতদিনের পোষণ করা বিরাট কেউ হওয়ার পরিকল্পনা সফল করবার জন্য কাজ শুরু করলো। সামান্য সামান্য করে রাসলিং শুরু করলো সে। নিজের গরুর পাল বড় হতে দিল না, কিছু কিছু করে বিক্রি করলো। যে নিয়মে সে চলছিল তাতে রাসলিং না করলেও নিজের গরু বিক্রি করেই কয়েক বছরের মধ্যে সে সচ্ছল হতে পারত। কিন্তু ততদিন দেরি করবার কোনো ইচ্ছে তার নেই। উত্তরে একবার কাজে গিয়েছিল সে। ওখানে ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ভেতরে একটা উপত্যকা খুঁজে পায়। একটা কেবিন তৈরি করে সে ওখানে। বেছে বেছে খাওয়া পড়া পেলেই খুশি এমন কয়েকজন কাউবয়কে কাজে নেয়। প্রতিবেশীদের কাছ থেকে কিছু গরু আর 6টা ঘোড়া কেনে। তারপর নতুন রাঞ্চের কাজ শুরু করবার আগেই স্থানীয় রাঞ্চার হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়ে গেছে সে টাসকোটালে। কিন্তু কেউ জানতো না আরেকটা রাঞ্চ করেছে সে। এবার খুঁটিয়ে খুঁটিয়ে বদস্বভাব দেখে 6 জন কাউবয়কে কাজে নিল সে টাসকোটালের রাঞ্চে কাজ করবার জন্য। তারপর শুরু করলো রাসলিং। পরবর্তী 7 মাসে টাসকোটালের রাঞ্চে স্বাভাবিকভাবে বাড়ল গরুর সংখ্যা। কিন্তু ক্যালিফোর্নিয়ার রাঞ্চে তখন চড়ছে অন্তত 1000 গরু। ওই রাঞ্চে বাধ্য হয়ে আরও 4 জন লোক নিয়োগ দিতে হলো তাকে। সহজেই অধৈর্য হয়ে পড়া তার স্বভাব। এতদিন সে সাবধানে অল্প অল্প করে গরু চুরি করেছে, ঝুঁকি না নিয়ে করেছে যা করবার। রাস্টি ফেরিস আসার আগে কেউ তাকে ঘুণাক্ষরেও রাসলিংয়ের সঙ্গে জড়িত বলে প্রমাণ করবার চেষ্টা করেনি। কারো সন্দেহের শিকার হতে হয়নি তাকে। সবগুলো রাঞ্চ থেকে এত অল্প অল্প করে সে গরু সরিয়েছে যে অনেক রাঞ্চারই এখনও নিশ্চিত নয় যে সত্যি এই এলাকায় রাসলিং হচ্ছে। এবার কাজের গতি বাড়ানোর সময় এসেছে। সান ফ্রান্সিসকো যেতে চায় সে। ঝিলমিলে আলোয় আরামায়েশে জীবন কাটাতে চায়।
সবচেয়ে সহজ উদ্দেশ্য পূরণের একটা মাত্র উপায় আছে। 4 স্কয়ার রাঞ্চ থেকে প্রচুর গরু সরিয়ে বিক্রি করে দিতে হবে। উঠানে এসে ক্লান্ত ঘোড়াটা থেকে নামলো গ্র্যাট। স্যাডলটা খুলে নিয়ে জন্তুটাকে করালে রাখলো। তারপর দুবদাব পা ফেলে এসে উঠল বারান্দায়। প্যান্টের পায়ার বাড়ি মেরে হ্যাট থেকে ধুলো ঝাড়ল। খুঁজে পেলাম না শালাকে। মনে হলো যেন গায়েব হয়ে গেছে। টহল দেয়া বন্ধ করা হয়নি তো? তীক্ষ্ণ শোনালো আর্থারের গলা। না, তুমি যেমন বলেছিলে তেমনি সমস্ত টেইল আর ওয়াটার হলে চোখ রাখা হচ্ছে। অ্যারাগনের ছোকরাদের কাজে লাগিয়ে দিয়েছি। গ্রাট চেপে গেল যে সে এবং তার সঙ্গীরা সারা বিকেল ধরে হতক্লান্ত হয়ে রহস্যময়ভাবে ছুটে যাওয়া ঘোড়া ধরতে ব্যস্ত থেকেছে। এটাও বলল না যে ব্রিডের মাথায় বাড়ি দিয়ে আলু বানিয়ে দিয়েছে এক আগন্তুক। আশা করি আগামীকালের মধ্যে রাশটি ফেরি ধরা পড়বে। মরে গিয়ে থাকলে লাশটা পাওয়া যাবে। লাশ পেলেই ভালো, ঝামেলা চুকে বুকে যাবে। ওর শরীরটা পাওয়া গেছে, কেশরে রক্ত লেগেছিল। গুরুতর আহত হয়েছে লোকটা। ছেলেরা ধাওয়া করে তাকে কোণঠাসা করে ফেলেছে। চিন্তার কথা হচ্ছে জায়গাটা এমনই গোলকধাঁধার মতো যে কোথায় মরে পড়ে থাকবে হয়তো খোঁজই পাওয়া যাবে না। ভুরু কুচকালো লেনি আর্থার। খুঁজে বের করতে হবে। আমি নিশ্চিত ও আগে যে রাঞ্চে কাজ করত সেখানে অনেক বন্ধু আছে ওর। তারা সবাই মারকুটে লোক। বেঁচে থাকলে লোকটা হয়তো তাদের দিকে পাঠাবে। আমি চাই না তেমন কিছু হোক। মনে মনে সায় দিল গ্রাট। সত্যি লোকটা বিপজ্জনক। এতদিন নির্বিঘ্নে কাজ করে আর্থারের কাছ থেকে সম্মান অর্জন করেছে। সেটা নষ্ট হয়ে যাক তা চায় না সে। নিজেও সে চায় বড় মাপে রাসলিংয়ের কাজ শুরু করতে। তবে আর্থারের পরিকল্পনা শুনে বুঝতে পেরেছে বসের কথা অনুযায়ী চললেই বেশি লাভবান হবে। টেইলে কাউকে দেখেছ? জিজ্ঞাসা করলো আর্থার। টাস্কোটালের কেউ? না, কারো ছায়াও দেখিনি। একটা সিগারেট রোল করে ঠোঁটে ঝুলিয়ে তাপ প্রবাহে কাপা উপত্যকার দিকে তাকালো গ্রাট। সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ডাইভ শুরু করবে ভাবছ? জাট বুরুষের মোটা তাজা গরুগুলো এখনও ওই ক্যানিয়নেই আছে। 300-র বেশি হবে তো কম হবে না। এতক্ষণে একটা কাজের কথা বললে, হাসল গ্রাট। ঠিকমতো কাজে নামলে 3 সপ্তাহের মধ্যে আমরা 1000 খানেক গরু বিক্রি করতে পারবো। আরও 1000 বিক্রির আগে ওরা টেরও পাবে না কি হচ্ছে। ততদিনে সরে পড়তে পারবো আমরা। ঠিকই বলেছ। আগামীকাল রাতের জন্য প্রস্তুতি নাও। ছেলেদের ডেকে বলো বিশ্রাম নিতে। উত্তরে যাব আমরা এবার। 30 মাইল না পেরিয়ে থামাথামি নেই। কয়েক ঘন্টা বিশ্রাম, তারপর আরও 20 মাইল। গরুগুলো ক্লান্ত থাকলে সহজেই সামলানো যাবে। আচ্ছা, একটু ইতস্তত করলো গ্রাট। তারপর বলল, কালেন জিজ্ঞেস করেছিল শহরে সে তোমার সঙ্গে গেলে কোনো অসুবিধে আছে কি না। সে আর স্লিম হাওয়ার্ড? না। কড়া শোনালো আর্থারের গলা। তুমি ভালো করেই জানো আমি চাই না তোমাদের কারো সঙ্গে হাওয়ার্ডদের কাউকে দেখা যাক। বদনাম আছে ওদের সঙ্গে প্রকাশে মেশা যাবে না। কালেন যদি যেতে চায় তাহলে একা যেতে পারে, সিলিমের সঙ্গে নয়। আর কালেন যদি যায় তাহলে মুখ বন্ধ রাখতে হবে তাকে। মদ খেলে বড় বেশি বকবক করে লোকটা। শ্রাগ করল গ্রাট। আমাকে বলতে বলেছিল তাই বললাম। বলাটা উচিত হয়নি। নিজেরই তোমার বোঝা উচিত ছিল। গত মাসেই চিলিম প্রায় বিনা কারণে একজনকে খুন করেছে শহরে।
ওদের কারো সঙ্গে মেশা মানে চোখে আঙুল দিয়ে লোকদের বোঝানো যে আমরাও ওই একই রকম মানুষ। চলে গেল গ্রাট। করাল থেকে একটা ঘোড়া বের করলো, তারপর রওনা হয়ে গেল। বুঝতে পারছে কালেন অখুশি হবে, কিন্তু বস ঠিকই বলেছে। যেভাবে ওরা এখন কাজ করছে, এভাবে এত শান্তিপূর্ণভাবে কখনো রাসলিংয়ের কাজ করতে পারেনি সে জীবনে। একটা গুলিও ছোড়া নয়, কোনো সন্দেহের অবকাশ নয়, কিচ্ছু না। বলা যায় না, এভাবে হয়তো একটা আস্ত বছর এখানে কাটিয়ে দিতে পারবে ওরা। একটা বছর। গ্রাট অনুভব করলো অস্থির হয়ে উঠেছে সে। এ যেন স্বাভাবিক কাজ, কোনো উত্তেজনা নেই, আইন ভাঙার আনন্দ নেই। না, সময় হয়েছে, এবার দ্রুত বড় একটা দাও মেরে সরে পড়তে হবে। বসও তাই চাইছে। দুপুরের রোদের নিচে ঝিমাচ্ছে টাসকোটাল শহরটা। অলস নীলমাছি ভিনভিন করছে, ধুলোতে পা ঠুকছে ঘোড়াগুলো। বোর্ড ওয়াকে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে বুটের আওয়াজ। কাউটাউনের স্বাভাবিক কথাবার্তা হচ্ছে দু একজনের মাঝে। দোকানে জিনিস কিনতে গিয়ে দরদাম হচ্ছে। মাঝে সাঝে কেউ হয়তো কৌতুক বলছে। হাসির হররা বয়ে যাচ্ছে। গিনেশ এম্পোরিয়ামের সামনের হিসরেইলের কাছে এসে ক্যাচকোচ আওয়াজ করে গতি কমালো একটা বাগবোর্ড। লরা ব্রুশ নামলো সিট থেকে। অনেকেই দ্বিতীয়বার ফিরে তাকালো, যেমন তাকায় সুন্দরী কোনো মেয়েকে দেখলে। হাউডি ম্যাম, তোমার বাবার খবর কি? আন্তরিক গলায় জিজ্ঞেস করলো একজন। হাসলো লরা। লাল চুল ওর, গোল মুখ, হাসলে মিষ্টি দেখায়। ভালো আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে আমার। বাবার ধারণা গরু দেখাশোনার মতো সুস্থ হয়ে উঠেছে। ভুল ভাবছে তা বোঝাতে হয় বারবার করে। তবু সর্বক্ষণ রাসলিংয়ের কথা বলে। ও ওসব ফালতু কথা ম্যাম। বসন্তের শেষে গরুগুলো এমনিতেই পাহাড়ের দিকে সরে যায়। জাটকে বলো যাতে দুশ্চিন্তা না করে। রাষ্ট্রি ফেরিস কি শহরে? জিজ্ঞেস করলো লরা। হঠাৎ করে রাঞ্চ ছেড়ে চলে গেছে সে, আর দেখাই নেই। আমরা ওকে দেখিনি, বলল আরেকজন। লোকটার চোখ আগ্রহে চকচক করছে। ওর কথা শুনে ভেবেছিল বেশ কিছুদিন এদিকে থাকবে। বেশ কিছুদিন এদিকে থাকবে। একটু দ্বিধা করল লরা। ওকে দেখলে আমাদের জানিও। রাঞ্চে ঘোড়াটা রেখে গেছে ও। বাবার একটা শোরেল নিয়ে গেছে। ওর জিনিসপত্রও সব রাঞ্চে। সেলুনের বাইরে ঘুরঘুর করছে গ্রাট। বিশাল দেহি কঠোর চেহারার লোক সে। অপেক্ষা করছে কালেনের জন্য। সিলেমের সঙ্গে আসবে সে। তাকে বস কি বলেছে জানিয়ে সতর্ক করে দিতে হবে। কালেনকে শহরে আসার অনুমতি দিয়েছে গ্রাট। বস তাতে আপত্তি করবে না জানে। এখন চিন্তিত বোধ করছে। যা বলেছে তা কাজে পরিণত হবে, তাই চাইবে বস। গ্রাট স্পষ্ট বুঝতে পারছে চিন্তা ভাবনা করেই আদেশ দিয়েছে বস। লরা ব্রুশের দিকে এগুলো গ্রাট। হ্যাট খুলে সম্মান জানালো। হাউডি ম্যাম। শুনতে পেলাম তুমি রাষ্ট্রি ফেরিসের কথা জিজ্ঞেস করছো। যতদূর জানি সে চলে গেছে। আমার ছেলেদের একজন তাকে অনেক পূর্বে দেখেছে। রাষ্ট্রি তাকে বলেছে সে মন্টানায় যাচ্ছে। মন্টানা? ভুরু কুচকে গেল লরার। কিন্তু যাওয়ার তো কথা নয়। জানি, একসময় ওদিকে একটা রাঞ্চে কাজ করত, কিন্তু রকবেনন আসছে জানার পর এখান থেকে নড়বে না ও কিছুতেই। আড়ষ্ট হয়ে গেল গ্রাট। পুরো 1 মিনিট লাগলো তার গলার উপর নিয়ন্ত্রণ আনতে। তারপর বলল, কি বললে ম্যাম? রকবেনন? মন্টানার রকবেনন? হ্যাঁ, হয়তো শুনেছ ওর কথা। গ্রাটের দিকে কিছুটা বিস্ময় নিয়ে তাকালো লরা।
লোকটার এরকম প্রতিক্রিয়া ও আশা করেনি। রক বেনন আর ফেরিস অনেক দিনের পুরনো বন্ধু। এখানে ওদের দেখা করবার কথা। ভেতরে ভেতরে শিউরে উঠল গ্রাট। রক বেনন যদি এদিকে আসে তাহলে এখনই তা লেনি আর্থারকে জানানো দরকার। রক বেনন চালু পিস্তলবাজ। লোকটা নাকি ইদানিং আইনের পক্ষেও কাজ করছে। রাসলারদের শেষ সহ্য করবে না। জীবন্ত ওই কিংবদন্তি যদি সত্যি এদিকে এসে থাকে তাহলে এখন ক্যানিয়ন থেকে জাট বুরুষের গরু সরানোর প্রশ্নই ওঠে না। আসবে কবে রক বেনন? গলা যতটা সম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল গ্রাট। এসে তো পড়ার কথা আগেই, তবে এখনও আসেনি। বাবা ওর সঙ্গে দেখা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি তো ভেবেছিলাম রাষ্টি আর বেনন শহরে এসেছে, রাঞ্চে যাওয়ার আগে ফুর্তি করছে এতদিন পরে দেখা হওয়ায়। হ্যাট পেছনে ঠেলে দিল গ্রাট। খসখসে দাড়ি ভরা থুতনিতে হাত বুলালো। তাকালো রাস্তার দিকে। এই প্রথম চোখে লোভ নিয়ে বরাবরের মতো লক্ষ্য করল না যে লাস্যময়ের লড়া দোকানে গিয়ে ঢুকল। একই সঙ্গে চিন্তিত আর রাগান্বিত বোধ করছে সে। এখন বেনন লোকটার আসার সময় হলো। আর কয়েকদিনের মধ্যে বড় ধরনের রাসলিং করে সরে পড়ার কথা ওদের। এখন সব কিছু স্থগিত রেখে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তাই কি? রক বেনন যদি কখনোই এখানে না পৌঁছায়, পথে যদি তাকে অ্যাম্বুশ করে মেরে ফেলা হয়? ভুরু কুচকালো গ্রাট। সিলিম হাওয়ার্ড যদি জানে বেনন আসছে এবং যদি ঠিক করে বেননকে মেরে নাম কামাবে, তাহলে সেটা ওর দোষ বলে ধরবে না কেউ। পথ থেকে বেননকে সরানো সম্ভব এভাবে। সিদ্ধান্ত নিয়ে ফেলল গ্রাট। খবরটা সিলিমের কানে পৌঁছে দেবেও। যে কোনো সময়ে শহরে এসে ঢুকবে সিলিম হাওয়ার্ড। ততক্ষণ অপেক্ষা করতে আপত্তি নেই তার। কর্তব্য স্থির করে নেবার পরে একটু সুস্থির বোধ করল গ্রাট। একটা খুঁটির গায়ে হেলান দিয়ে অপেক্ষায় থাকল। দুটো সিগারেট শেষ হয়ে গেল অপেক্ষায়। তারপর ওদের দুজনকে শহরে ঢুকতে দেখল সে। গোলগাল কালেন আর ক্ষিপ্ত চিতার মতো শরীরের চিলিম পাশাপাশি আসছে। সেলুনের সামনে এসে ঘোড়া থেকে নামলো দুজন। দুটো ঘোড়ার মাঝখানে এসে দাঁড়ালো গ্রাট। নিচু স্বরে কি জেনেছে তা জানালো চিলিমকে। উত্তেজনায় চিকচিক করে উঠল চিলিম হাওয়ার্ডের সরু চোখ দুটো। ঠান্ডা মাথার চতুর খুনেছে, কিন্তু কাপুরুষ নয়। গুরুত্বহীন একজন মানুষ হিসেবে সে ভালো করেই জানে রক বেননের মতো নামকরা পিস্তলবাজকে খুন করলে সাধারণ লোক তাকে ভয়ের দৃষ্টিতে দেখবে। খবরটা শুনে কালেনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এতই অসহায় দেখাচ্ছে তাকে যে গিরাট জিজ্ঞেস করলো, কি ব্যাপার কালেন, কি হয়েছে? গিরাট থরথর করে ঠোঁট কাঁপল কালেনের। রক বেনন রাষ্টি ফেরিসের বন্ধু। ফেরিস যদি মরে তো সাংঘাতিক খেপে যাবে বেনন। প্রতিশোধ নিতে দোজক পর্যন্ত ধাওয়া করতেও ছাড়বে না। শুকনো হাসল চিলিম। এত চিন্তা করছো কেন? বেনন একজন মানুষ মাত্র, মাত্র একজন। ঠিকই ওকে শেষ করে দেব আমি। যা ইচ্ছে করো, বিড়বিড় করল কালেন। আমি এসবের মধ্যে নেই। পানিতে নেমে কুমিরের সঙ্গে লড়াই চলে না। বস কি বলেছে ভুলে গেছে গ্রাট। সিলিম আর কালেনকে নিয়ে সেলুনের ভেতরে ঢুকলো সে। লড়ার সঙ্গে কথা বলেছিল যে দুজন, তাদের একজন ভুরু কুচকে ওদের দেখল। আশ্চর্য, বলল সে পাশের জনকে। আমি ভাবিনি লেনি আর্থারের কোনো লোক চিলিম হাওয়ার্ডের মতো চোরের সঙ্গে মিশবে। হয়তো একই সঙ্গে শহরে ঢুকেছে, বলল সঙ্গী। কয়েকদিন আগে আমিও চিলিমের সঙ্গে ঢুকেছিলাম। থক করে থুতু ফেলল সে। ব্যাপারটা আমার নিজেরই পছন্দ হয়নি। উঠে দাঁড়ালো লম্বা পাঞ্চার। একটা ড্রিঙ্ক নেব আমি, লাগবে তোমার? মাথা নাড়ল অন্য পাঞ্চার। ভুরু কুচকে উঠেছে তার। গোপন শলা পরামর্শ করছে বোধহয় গ্রাট আর চিলিম।
বিরাটকে নিচু স্বরে গাল বকতে শুনেছে সে। কৌতূহল বোধ করল পাঞ্চার, কি নিয়ে কথা বলছে লোকগুলো। চট করে উঠে দাঁড়িয়ে সেলুন থেকে বেরিয়ে এলো সে। গিনেসের এম্পোরিয়ামে ঢুকে লরার সামনে দাঁড়ালো। ক্ষমা প্রার্থনার নরম সুরে বলল, একটা প্রশ্ন করতে পারি মিস ব্রুস? চিন্তিত স্ফীত হাসি নিয়ে ফিরে তাকালো লরা। এই লোকগুলো সবসময়ই অত্যন্ত ভদ্র আচরণ করে, কিন্তু লজ্জা ভেঙে তাদের খুব কমই ওর সঙ্গে গায়ে পড়ে কথা বলে। নিশ্চয় জিম, কি ব্যাপার? অবাক লাগছে আমার। তাছাড়া এটা আমার ব্যাপারও নয়, কিন্তু জানতে ইচ্ছে করছে গ্রাটকে একটু আগে কি বলেছ তুমি? গ্রাট? ও তেমন কিছু না তো। গ্রাট আমাকে বলল ওর ধারণা এই এলাকা ছেড়ে চলে গেছে রাষ্ট্রি ফেরিস। আমি জবাবে বললাম তা হতে পারে না, কারণ রক বেনন আসছে এখানে ওর সঙ্গে দেখা করতে। বেনন? রক বেনন? চোখ বড় বড় করে লরাকে দেখল জিম। মাথার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ। কেন জিম, কি হয়েছে? গ্রাটকে দেখলাম মুখ কালো করে দাঁড়িয়ে আছে। তারপর এলো তার আউটফিটের কালেন আর ওই বদমাস চিলিম হাওয়ার্ড। দেরি না করে চিলিমের সঙ্গে কথা বলল গ্রাট। জবাবে কালেন কি যেন বলেছে, এমন কিছু যাতে গ্রাটের মেজাজ আরও খারাপ হয়ে গেছে। গালি দিচ্ছিল লোকটা। একটু থামলো জিম, তারপর চিন্তিত স্বরে বলল, হয়তো ব্যাপারটা কিছুই নয়, কিন্তু কেমন যেন অস্বাভাবিক লাগছে আমার। তাছাড়া ওদের সঙ্গে চিলিম আছে সেটাও আমার চিন্তার একটা কারণ। জিমের দিকে কিছুটা অবাক হয়ে তাকালো লরা। লোকটাকে চেনেও, সামাজিক একটা অনুষ্ঠানে একসঙ্গে একবার নেচেও ছিল। জিম হ্যানন 3F রাঞ্চের কাউবয়, সৎ, কঠোর, পরিশ্রমী, দক্ষ কর্মী। জিম হঠাৎ জিজ্ঞেস করে বসল লরা, ইদানিংয়ের ভেতরে গরু হারিয়েছ তোমরা? সতর্ক দৃষ্টি ফুটে উঠল জিমের চোখে। হ্যাঁ ম্যাম। বলা মুশকিল ঠিক কতগুলো, কিন্তু গরু চুরি যাচ্ছে। আমাদেরও চুরি হচ্ছে। যেদিন রাষ্ট্রীয় রাঞ্চ ছাড়ল সেদিন সকালে বলেছিল একটা টেইল খুঁজে পেয়েছে ও। আমাকে বলেছিল বাবাকে যাতে কিছু না বলি, বাবা চিন্তা করবে। বলেছিল অনুসরণ করবে ও, তারপর ব্যাপার কি জেনে ফিরবে। তারপর দুদিন পেরিয়ে গেছে, এখনও ফিরে আসেনি ও। খবরটা আস্তে ধীরে মগজে গেঁথে নিল জিম হ্যানন। বুট জুতোর দিকে তাকিয়ে আছে, ভুরু কুচকেও উঠল। গোটা ব্যাপারটাই আবছা আন্দাজ নির্ভর। সত্যি গরু চুরি যাচ্ছে কিনা বলা মুশকিল। হয়তো উঁচু জমির দিকে সরে গেছে বলে দেখা পাওয়া যাচ্ছে না। উপরে পানি আর সবুজ ঘাসের পরিমাণ অনেক বেশি। তবে বছরের পর বছর রেঞ্জে ঘুরলে আভাসেও বোঝা যায় গরুর পরিমাণ কমছে কিনা। এখন জানা গেল ওর মতোই রাষ্ট্রী ফেরিসও একই সন্দেহ করেছিল। অন্যদের কি খবর? হালকা চালে সবাইকে জিজ্ঞেস করতে কোনো বাধা নেই। হয়তো ব্যাপারটা কিছুই নয় বলল সে। তবে রক বেনন যদি সত্যি এদিকে আসে তাহলে আমাকে জানিও, কেমন ম্যাম? একটু থেমে বলল, আমি হয়তো স্কাউট করতে বের হব। রাষ্ট্রীয় টেইল পাই কিনা দেখব। ওকে আমার ভালো লোক বলে মনে হয়েছে। বাবা রক বেনন আর রাষ্ট্রী ফেরিস দুজনকেই অনেক দিন ধরে চেনে, বলল লরা। একসঙ্গে ক্যাটল ডাইভ করেছে ওরা অনেকবার। আমার স্বামী যখন মারা গেল তখন ওরা একসঙ্গেই কাজ করছিল। তোমার স্বামী ম্যাম? অবাক হয়ে গেল জিম। লরা ব্রুস যে বিয়ে করেছিল, বিধবা হয়েছে, সেটা ওদের কারোরই জানা নেই। হ্যাঁ, জোনাথন থমসনের সঙ্গে বিয়ে হয়েছিল আমার। ও মারা যাবার পরে বাবার পদবি ব্যবহার করি আমি। খুব ভালো লোক ছিল থমসন। বিদায় নিল জিম হ্যানন। বেরিয়ে এলো দোকান থেকে। বাইরে বারান্দায় থমকে দাঁড়িয়ে মাথা চুলকালো, হাসলো আপন মনে। মহিলারা সবসময় এই সত্যিকারের রহস্যময়ী। মহিলাদের বুঝতে পারা গেছে ভাবা
একেবারে বোকামি। সবসময় দেখা যায় যখনই ভাবা গেছে ওকে আমি চিনি, তখনই ভুল ধারণা ভেঙে যায়। বারে দাঁড়িয়ে হুস্কি গিলতে গিলতে তিন বদমাস তাদের পরিকল্পনা চূড়ান্ত করল। শালা কিছু একটা টের পেয়েছে, বলল চিলিম। সেজন্যই পাহাড়ের কোথাও আছে এখন, রাষ্ট্রি ফেরিসকে খুঁজছে। হয়তো এতক্ষণে খুঁজে পেয়েও গেছে, বলল গ্রাট। ব্রুসলন্ডির ধূসর ঘোড়াটার কথা ভাবছে সে, ওটা এখনও পাওয়া যায়নি। এক ঢোকে হুইস্কি শেষ করে চেয়ারে হেলান দিয়ে বসল চিলিম। লেনিকে বলে দিও রক বেননকে নিয়ে তার দুশ্চিন্তা না করলেও চলবে। ওকে খুঁজে বের করব আমি, ওদের দুটোকেই। তারপর ওদের নিয়ে লেনিকে আর ভাবতে হবে না। চিলিম চলে যাবার পরে টেবিলের উল্টো দিকে বসে থাকা কালেনের দিকে আফসোস করে মাথা নাড়ল গ্রাট। আমি জানতাম চিরকাল মৌজো মারা যাবে না। আর্থারকে বলতে খারাপই লাগবে আমার, বোম খেপা খেপে যাবে আর্থার। কালেনকে দেখতে লাগছে একটা হতাশ নেড়ি কুকুরের মতো। লোকটা অন্তরের গভীরে বুঝেছে সুযোগ ফসকে গেছে। হোয়াইট রকে আমরা বোধহয় রক বেরনকেই দেখেছিলাম, নিচু স্বরে বলল। তখন জানলে পেছন থেকে গুলি করে শেষ করে দিতে পারতাম, সুযোগ ছিল। 5 পেস্টন স্টোন যেখানে বলেছিল ঠিক সেখানেই গুহাটা পেল বেনন। সন্ধ্যের আধার নামার পরে রাষ্ট্রীকে নিয়ে গন্তব্যে পৌঁছল ও। গুহার সামনে ঘোড়া থেকে নেমে সাবধানে চারপাশ আগে পরখ করে নিল বেনন। ভেতরে ঢুকলো পরে। গুহাটা সত্যি বিরাট। ইঁদুরের দল প্রচুর শুকনো ঝোপ জড়ো করে রেখেছে ঘর বানানোর জন্য। আগুন জ্বালানোর অফুরন্ত উৎস। আভা কারো চোখে পড়ার উপায় নেই। গুহার সামনে ঘন হয়ে জন্মেছে গাছের সারি। রাষ্ট্রীকে শুতে সাহায্য করে আগুন জ্বালল বেনন। রান্নার ফাঁকে বন্ধুর ক্ষতগুলো পরীক্ষা করে দেখল। দেখতে বিচ্ছিরি লাগছে ফুলে যাওয়া লালচে মাংস। সারাদিনের যাত্রা যথেষ্ট ক্ষতি করেছে। ক্ষত পরিষ্কার করলো ও নতুন করে ব্যান্ডেজ বাঁধল। তারপর ঘোড়াগুলোর স্যাডল খুলে কাছের জঙ্গলে ছেড়ে দিয়ে এলো ঘাস খাওয়ার জন্য। এদিকে বন্য জন্তু আসে না বললেই চলে, গরু একেবারেই নয়। কাজেই প্রচুর ঘাস জন্মেছে চারপাশে। একমাত্র জাট বুরুষি সন্দেহ করছে লেনি আর্থারকে, তবে ওর ধারণা ভুলও হতে পারে। হঠাৎ করেই বলল রাষ্ট্রী, আমি টেইলটা পাবার আগে পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না। রাসলিং হয়তো হাওয়ার্ড আউটফিটের কাজ। নাম শুনেছি ওদের। ওরা তো 3 জন না? হ্যাঁ, চিলিম ওদের নেতা। আরও 3 জন আছে। লম্বা চিকন লোক চিলিম, নিজেকে মস্ত গানম্যান মনে করে। আসলেও লোকটা চালু। ক্রিস আর ফার্গো হাওয়ার্ড অন্য 2 ভাই, দুটোই বদমাশের হাড্ডি। এরা কি লেনি আর্থারের সঙ্গে মিলেমিশে কাজ করে? না, অন্তত সবার সামনে নয়। আমি দেখিনি। হাওয়ার্ডদের কেউ পছন্দ করে না। নরকের কীট এক একটা। পেছন থেকে গুলি করতেও বাঁধবে না। রাষ্ট্রী বন্ধুকে নিয়ে খেতে বসে বলল বেনন, আমাদের কাছে বেশ কয়েকদিনের খাবার আছে। নড়াচড়া না করেও আগুন জ্বালানোর ঝোপেরও অভাব নেই। ঘোড়ার ঘাসও আছে প্রচুর। গুহার পেছনে আছে পানি। বাইরে দেখলাম একটা গর্তে বৃষ্টির পানি জমেছে, ওতে ঘোড়া চলে যাবে। মুখ গোমরা করল রাষ্ট্রী। সোজা কথাটা বলে ফেললেই হয়। আপাতত বিদায় নিচ্ছ তুমি, এই তো? অবুঝ নই আমি। পুরুষের সাহায্য দরকার। রওনা হয়ে যাও, আমি একা ঠিকই সামলে নিতে পারবো। আমারও ধারণা কোনো অসুবিধে হবে না তোমার, বলল বেনন। শীঘ্রই আমি ফিরব, আর তা যদি না পারি তো অন্য কাউকে পাঠাবো। খাওয়া শেষে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল বেনন।
পাশে শুয়ে আছে রাষ্ট্রী। বন্ধুর দিকে তাকিয়ে আপন মনে হাসল। দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও ও কারো কাছে স্বীকার করবে না এতদিন পরে ঘনিষ্ঠ বন্ধুর সান্নিধ্য পেয়ে কতখানি ভালো লাগছে ওর। এবার রকবেনন যখন কাজে নামছে তো একটা না একটা সমাধা হবেই। বেশ কয়েকদিন পরে নিশ্চিন্ত বোধ করছে রাষ্ট্রী। পাশ ফিরে শুলো, ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে। ঘুম যখন ভাঙল তখন সূর্য মাত্র উঠতে শুরু করেছে। ফুটেছে ভোরের ধূসর আলো। তাকিয়ে দেখল রকবেনন গুহায় নেই। রকবেননের সামনে পড়ে আছে দিগন্ত বিস্তৃত খাদ আর আকাশ ছোঁয়া চূড়া। চূড়াগুলোর বেশিরভাগই গাছে ছাওয়া। তবে যত পশ্চিমে যাওয়া যাচ্ছে গাছের পরিমাণ ততই কমছে। 4 স্কয়ারের দিকে এগিয়ে চলেছে বেনন। ওদিকের টিলাগুলোর গাছ প্রায় নেই বললেই চলে। আরও পশ্চিমে রুক্ষ শুষ্ক অঞ্চল, পানি নেই বলে মনে হয়। তবে বেনন জানে ঠিক আছে পানি। খুঁজে নিতে হলে অভিজ্ঞ চোখ লাগবে। নিচের দিকটা কালোয় ছায়ায় গা মুড়ি দিয়ে লুকিয়ে আছে যেন। কোনো নড়াচড়া চোখে পড়ে না। মাথার উপরে ঝিকমিক করছে অজস্র নক্ষত্র। দূরের আকাশে পূবে ভোরের আগমনে ধূসর দাগ দেখা দিয়েছে। নিজের ইচ্ছেতে পথ চলছে অ্যাপালুসটা, কান খাড়া। পাহাড়ের আড়াআড়ি পথ চলতে চলতে জঙ্গলে ঢুকবার একটা পথ পেয়ে গেল বেনন। ধীরে সুস্থে ঢাল বেয়ে সে পথে নামতে শুরু করল। দক্ষিণ পশ্চিমে আছে টাসকোটাল শহরটা, তবে সেদিকে যাচ্ছে না ও। যতক্ষণ সম্ভব নিজেকে আড়ালে রেখে বুনো অঞ্চল বেছে এগোবে ঠিক করেছে। নিতান্ত বাধ্য না হলে খোলা জমিতে বের হবে না। টিলাগুলোর কোনায় কটনর জঙ্গলের মধ্যে 4 স্কয়ার রাঞ্চ। ছড়িয়ে ছিটিয়ে আছে বিল্ডিংগুলো। অন্যান্য রাঞ্চের চেয়ে এগুলোর অবস্থা ভালো। বার্ন, ছাউনি, কয়েকটা করাল। বড় বাড়িটার সামনে এক চিলতে সবুজ ঘাস জমি। ওটা বোধ হয় উঠোন। কাছে এসে বেনন দেখল শুধু ঘাস নেই লনে, ফুলের চাষও করা হয়েছে। সন্ধে নেমেছে ততক্ষণে। চারপাশে দ্রুত ঘনিয়ে আসছে আধার। ঘোড়া থেকে নামলো বেনন। ঠিক করলো রাঞ্চ হাউসে ঢু মারার আগে চারপাশটা একটু দেখে নেবে। কিন্তু সে সুযোগ হলো না। দরজা থেকে ওর নাম ধরে ডাকা হয়েছে। ঘুরে দেখলো সিঁড়িতে দাঁড়িয়ে ওর উদ্দেশ্যে হাত নাড়ছে এক যুবতী মেয়ে। সকালে সূর্যের আলোয় তার লালচে চুলগুলো ঝিলমিল করছে। অ্যাপালুসটাকে পানির চৌবাচ্চার কাছে নিয়ে ছেড়ে দিয়ে মেয়েটার দিকে এগোলো। লরাকে বেশ কয়েক বছর পরে দেখছে বেনন। অনেক বদলে গেছে যেন মেয়েটা, আরও পরিণত হয়ে উঠেছে। লরার চোখে স্পষ্ট নির্দোষ কৌতূহল। বেননকে আপদমস্তক দেখল। মনে মনে সিদ্ধান্তে এলো বেননের আন্তরিক হাসিটা ঠিক আগের মতোই আছে। হাসি খুশি যুবক দেখে কে বলবে প্রয়োজনে ইস্পাতের মতো দীর্ঘতার পরিচয় দিতে পারে। নির্দ্বিধায় মোকাবেলা করতে পারে যে কোনো বিপজ্জনক পরিস্থিতির। মুহূর্তের জন্য বেননের উড়োতে নিচু করে ঝোলানো সিক্সান দুটোর উপরে ঘুরে এলো লরার দৃষ্টি। ওগুলো চিহ্ন বহন করছে যে বেনন শুধুই সাধারণ এক সৎ কাউবয় নয়, বরং তার চেয়ে ঢের বেশি কিছু। শত্রুর জম। বেনন হাসল লরা। রকবেনন এলে তাহলে শেষ পর্যন্ত? অনেক পরিণত হয়েছ তুমি লরা, আন্তরিক স্বরে বলল বেনন। হতে হয়েছে। মুহূর্তের জন্য ছায়া ঘনালো লরার মুখে। থমসন মারা যাওয়ার পরে বোঝই তো, সময়ে মানুষ বদলায়।